রবীন্দ্রনাথের গান কিন্তু পাকিস্তান নিষিদ্ধ করার চেষ্টা করেছিল 60-এর দশকে, নিষিদ্ধ করেও ছিল, ঠিক আছে। এবং পূর্ববঙ্গের মাটিতে পাকিস্তান তখন রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করেছিল। আজকে পূর্ববঙ্গের মাটিতে তারপরে পাকিস্তানি নিষিদ্ধ হয়ে গেল। যে পাকিস্তান পূর্ববঙ্গের মাটিতে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে গেছিল, এমনই মহিমা সেই ব্যক্তির যে সেই পূর্ববঙ্গের ভূখণ্ডে পাকিস্তান নিষিদ্ধ হয়ে গেল, আর থাকলো না, তার নিশান থাকলো না, তার পতাকা থাকলো না, তার ভাষা থাকলো না, তার কিচ্ছু থাকলো না, ঠিক আছে। তো এবং আমরা তো এই বারবার বলি যে এই বাঙালি জাতি ব্রিটিশ তাড়িয়েছে, মোগল তাড়িয়েছে, পাকিস্তানিও তাড়িয়েছে। এরা কোন ছাড়, এরা কি কত এত উঠছে কেন? বলবো একেবারে আমরা যে রবীন্দ্রনাথের লেখা গান বা কবিতা পড়ে এতদিন ধরে বড় হয়েছি, সেই রবীন্দ্রনাথেরই লেখা গান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা, সেটা আবৃত্তি করার অপরাধে কংগ্রেস নেতা আসামের বিধুভূষণ, তাকে রাষ্ট্রদ্রোহীর তকমা দেওয়া হলো, গ্রেপ্তারির হুমকি দেওয়া হচ্ছে। মানে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আমাদের, তার লেখা গান গাওয়াটা এখন অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। বাঙালিরা যদি এখনও যদি তার মানতে অসুবিধা হয় যে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যে দল এবং তার নানা রকম যে শাখা প্রশাখা বিভিন্ন প্রদেশে এবং একটা ব্যাপক জনগোষ্ঠী আছে ভারতবর্ষে, তারা বাঙালি জাতিকে ঘেন্না করে। এখানে রবীন্দ্রনাথ উপলক্ষ, মূলত বাঙালির প্রতি ঘৃণা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা 1905 সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হচ্ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, যখন তিনি স্বদেশীর ডাক দিচ্ছিলেন। কারণ আমার সোনার বাংলায় তুমি যদি একদম শেষের লাইনে দেখো, সেখানে উনি স্বদেশী নিজেদের জিনিস কেনার কথা বলছেন, বলছে যে আমি পরের ঘরে কিনবো না মা তোর ভূষণ বলে গলার ফাঁসি, ঠিক আছে। তো এই সেই গানের ইতিহাস, যে গান শুনে যে আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে শত শত হাজার হাজার বাঙালি যুবক প্রাণ দিয়েছে, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ। সেই স্বাধীন ভারতে আজকে বিজেপি দলের এই লোকজন তারা বলছে যে রবীন্দ্রনাথের কবিতা গান এগুলো রাষ্ট্রদ্রোহ, এগুলো করা, এবং তারা অজুহাত দিচ্ছে এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত, ঠিক আছে। আমি কয়েকটা কথা বলতে চাই, যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হতো, এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়। রবীন্দ্রনাথের যে মানে গান, ঠিক আছে, সেটা শুধু সীমিত নয়, সেখানে রবীন্দ্রনাথকে ইউপিএস মানে সেন্ট্রাল সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, ইউপির সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, আসাম থেকে বাদ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের উপর আঘাত এই প্রথমবারও নয়, বাংলাদেশের রবীন্দ্রনাথকে হিন্দু কবি বলা হচ্ছে। এখন ভারতবর্ষে বিজেপি রবীন্দ্রনাথকে বাংলাদেশি কবি বলছে। মানে এই লোকটাকে আসলে, এবং এই লোকটা যে উদাত্ত বাঙালি জাতির যে চেতনাকে প্রতিনিধিত্ব করে, এটাকে ঠিক সামলাতে পারছে না, এরা কেউ পারেনি, দিল্লি পারেনি, ঠিক আছে, আসাম, বিজেপি, জামাতে ইসলামী, এরা কেউ পারেনি। এমনকি আমার খুব লজ্জা লাগলো, কলকাতা পৌরসভার একজন কাউন্সিলর, ঠিক আছে, সে এই ধরনের কথা বলল, ঠিক আছে, যেটা বাঙালি, তার বাবা অন্তত বাঙালি ছিল, তিনিও তো বাঙালি, ডাজ নট ম্যাটার। মানে বাঙালি হলেই যে সন্তান বাঙালি হতে হবে এরকম তো কোনো কথা নেই। বাঙালি সে যে বাংলায় জন্মেছে বা বাঙালির ঘরে জন্মেছে তা না, বাঙালি সে যার মধ্যে বাংলা জন্মেছে। তো যে রবীন্দ্রনাথের গান গাওয়াকে অপরাধ মনে করতে পারে, তো তার তো অনেক কিছু চেক করতে হবে, তাই না, সেদিকটা রয়েছে। তবে যেটা গুরুত্বপূর্ণ, দেখো রবীন্দ্রনাথের গানকে অজুহাত করে এই জিনিসটা যেটা করছে, এটা সেই সময় করছে যখন, মানে যেটা বললো যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ এই গানটা বাংলাদেশ মানে রাষ্ট্রদ্রোহ, মানে রাষ্ট্রদ্রোহী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেই সময় করছে যে সময় সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিকদের হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলাদেশি এই করা হচ্ছে। সেই সময় করা হচ্ছে যে সময় পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তুদের ভোটার লিস্ট থেকে কর্তন করার মানে ষড়যন্ত্রটি করা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতগুলোও গুরুত্বপূর্ণ, এগুলো মানে কোনো কিছু হাওয়ায় হচ্ছে না, ঠিক আছে। এবং বাঙালিরও প্রতিরোধ হবে রবীন্দ্রনাথকে সম্বল করেই। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। আজকে 2রা নভেম্বর, আজকে সন্ধ্যে 7টার সময় আমাদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। প্রথমত সব জায়গায় একটি বাক্য বলা হবে যে আমি বাঙালি, আমি পশ্চিমবঙ্গের, আমি আমার সোনার বাংলা শুনবো, গাইবো, বাজাবো, যে কার কি করার হয় করে নাও, স্পষ্টত। আর তারপরে বলছি যারা একটু গাইতে অন্তত পারেন বা বলতে পারেন তারা যদি একটু বলেও দেন তারপরে খুব ভালো হয়। তো মানুষের তর্স হয়েছে না, দেখলাম আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষ অলরেডি সব করতে শুরু করে দিয়ে। লোকে আর কেউ 7টার সময় অতটা আর দেখছে না, ঠিক আছে, মানুষ ফুঁসছে। এবং এর আগে রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করার চেষ্টা করেছিল পাকিস্তান। রবীন্দ্রনাথের গান কিন্তু পাকিস্তান নিষিদ্ধ করার চেষ্টা করেছিল 60-এর দশকে, নিষিদ্ধ করেও ছিল, ঠিক আছে। এবং পূর্ববঙ্গের মাটিতে পাকিস্তান তখন রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করেছিল। আজকে পূর্ববঙ্গের মাটিতে তারপরে পাকিস্তানই নিষিদ্ধ হয়ে গেল। যে পাকিস্তান পূর্ববঙ্গের মাটিতে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে গেছিল, এমনই মহিমা সেই ব্যক্তির যে সেই পূর্ববঙ্গের ভূখণ্ডে পাকিস্তান নিষিদ্ধ হয়ে গেল। আর থাকলো না, তার নিশান থাকলো না, তার পতাকা থাকলো না, তার ভাষা থাকলো না, তার কিচ্ছু থাকলো না, ঠিক আছে। তো এবং আমরা তো এই বারবার বলি যে এই বাঙালি জাতি ব্রিটিশ তাড়িয়েছে, মোগল তাড়িয়েছে, পাকিস্তানিও তাড়িয়েছে। এরা কোন ছাড়, এরা কি কত এত উড়ছে কেন? এক আরেকটাও কথা, এই যে বারবার বাঙালি যে জিনিসগুলি করে, ঠিক আছে, সেগুলিকে বারবার অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে দেওয়া এবং তারপরে তোমাকে ইঙ্গিত করা, তুমি যদি ভারতের বাঙালি হও, যে না 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 তুমি আসলে সেইটা। এটা খুব বড় উদাহরণ হচ্ছে যেরকম জয় বাংলা স্লোগানটি, কাজী নজরুল ইসলামের লিখিত স্লোগান, ঠিক আছে। কাজী নজরুল ইসলামকে, যিনি কিনা পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলায় জন্মেছিলেন, ঠিক আছে, মানে পূর্ব তো না, পশ্চিমের পশ্চিমতম, চুরুলিয়ায়, পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায়। তো তার পূর্ণ অভিনন্দন কবিতা থেকে যে এই স্লোগানটি নেওয়া, সেটা এই স্লোগানের যে বহু ব্যবহারকারী রয়েছে তার মধ্যে একজন খ্যাতিমান যে ব্যবহারকারী ছিল যে শেখ মুজিব, তার মেয়েও স্বীকার করেছে লেখায় যে এটা নজরুল ইসলামের থেকে নেওয়া। তা আমরা তো নজরুল ইসলাম থেকে নিয়েছি। আসানসোলের একখানা যিনি নজরুলের থেকে আমি একজন কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গ কিছু নেবে, সেটা কি ভায়া ঢাকা নিতে হবে? অদ্ভুত ব্যাপার এখন এই যে চিন্তাগুলো। অথচ এক সময় যখন জয় বাংলা স্লোগানটি দেওয়া হতো, ঠিক আছে, পূর্ববঙ্গে যখন দেওয়া হতো, তখন পাকিস্তানিরা এবং জামাতে ইসলামীর মানে লোকেরা তারা বলতো যে এটা হচ্ছে হিন্দু স্লোগান, এটা হচ্ছে ইন্ডিয়ান স্লোগান। এবং তারা বলতো জয় বাংলা জয় হিন্দ, লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্দ। অর্থাৎ যখন পূর্ববঙ্গের বাঙালি জয় বাংলা বলতো, তখন পাকিস্তানিরা তাদের বলতো ভারতীয়, মানে পাশের রাষ্ট্রের। পশ্চিমবঙ্গের বাঙালি যখন জয় বাংলা বলে, ঠিক আছে, তখন বাংলা ও বাঙালির শত্রুরা, হিন্দি সাম্রাজ্যবাদীরা বলছে এটা পাশের, ঠিক আছে। এবং এই ইউনূস সরকার যে ক্ষমতায় এসেছে, এরা জামাতে ইসলামী সমর্থিত, এটা জয় বাংলা স্লোগান পূর্ববঙ্গে নাকি নিষিদ্ধ করে দিয়েছে, নাকি কি একদমই নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে এই যে রবীন্দ্রনাথ, নজরুলের জয় বাংলা, এগুলি সবসময় তাদের কাছে ত্রাস যারা আসলে বাঙালির শত্রু। এবং সেই কারণে বাঙালি বারবার রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরবে, বাঙালি জয় বাংলাকে আঁকড়ে ধরবে। এটা তো সবচেয়ে স্বাভাবিক কথা। বাংলা আমার মাটির নাম, বাংলা আমার ভাষার নাম, তো জয় বাংলা বলবো না তো কি জয় বিহার বলবো? রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলাম, এনাদের আবার দেশ হয় নাকি? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন এখন। একটা কথা তুমি ভেবে দেখো, এই যে সারে জাহাঁ সে আচ্ছা, এ তো পাকিস্তানের জাতীয় কবি ইকবালের লেখা। আমরা কখনো কোনো আপত্তি করেছি? একদমই না। আমরা কখনো কোনো আপত্তি করেছি? তোমার এই যে আজকে পাঞ্জাবের কত জিনিস, তার অরিজিন তুমি দেখবে হচ্ছে যে ওয়েস্ট পাঞ্জাবে, অনেক কিছুই পাবে, ঠিক আছে। সিন্ধিদের তো সিন্ধের পুরোটাই পাকিস্তানে। আজকে
মিজো এবং নাগাদের আহ, তাদের এলাকার একটা বড় অংশ মিয়ানমারে পড়ে এবং সেখানে যে কালচারাল এক্সচেঞ্জ থেকে শুরু করে সবই কেউ এটা বা তোমার তামিলনাড়ু এবং জাফনা তামিল, ঠিক আছে, যারা শ্রীলঙ্কার ওপর উত্তর অংশের যারা তামিল, তাদের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান, আইকনের আদান প্রদান, ঠিক আছে, যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, গান একদমই রয়েছে। মানে এই যে ভয়ঙ্কর যে জিনিসটা তা, এবং আরেকটা যেটা ভয়ঙ্কর কথা বলা হচ্ছে যে ভাই রবীন্দ্রনাথের গান এবং তার ভাষা, তারপরে সেটা কোথাকার মানে জনগণ মন হোক বা আমার সোনার বাংলা, প্রথমত ওটা রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে। মানে রবীন্দ্রনাথ বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত বা ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত লেখেননি। রবীন্দ্রনাথের লেখা গান ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বা বাংলাদেশের রাষ্ট্রীয় হিসেবে গৃহীত হয়েছে। দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ওনাকে বরাদ দেওয়া হয়নি তুমি একটা রাষ্ট্রসঙ্গীত লিখে দেবে, ঠিক আছে, ঠিক আছে আমি রাষ্ট্রসঙ্গীত লিখে দেবো, এরকম নয় ঘটনাটা। উনি লিখেছেন, সেই লেখার এমন মহিমা, ঠিক আছে। আমাদের তো এই যে রাষ্ট্রগীত বলা হয় বলা হয় কি, সংবিধানগতভাবে আমাদের রাষ্ট্রগীত হচ্ছে বন্দে মাতরম, ঠিক আছে। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের লেখা। বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরমে ওই মাতা কে, যে মাতার বন্দনা করা হচ্ছে সেই মাতা কে, সেই মাতা হচ্ছে বঙ্গমাতা। কি করে বোঝা যায়? কারণ আমরা যদি মানে পুরো বন্দে মাতরমটা পড়ি, সেখানে আমরা দেখব যে সেখানে বঙ্কিমচন্দ্র লিখছেন যে 7 কোটি সন্তান তার দ্বিসপ্ত কোটি বাহু, মানে 14 কোটি দ্বিসপ্ত, 7 কোটি সন্তান তার 14 কোটি হাত দিয়ে মাকে আহ্বান করছে। তো এই 7 কোটি কারা? এই 7 কোটি হচ্ছে 1880-র দশকে, যে সময় আনন্দমঠ এবং তারপরে বন্দে মাতরম লেখা হচ্ছে, সেই সময় অবিভক্ত বাংলার জনসংখ্যা, তখন জনজরিপ যে হতো, যেটা আদমশুমারি, ঠিক আছে, এটা তখনকার জনসংখ্যা। তার মানে তো ভারতের রাষ্ট্রগীতে মোটামুটি যে লোকগুলো নিয়ে বলা হচ্ছে তার তো মোটামুটি 70% বাংলাদেশি। তাহলে কি আমরা এবার বন্দে মাতরমও বাদ দিয়ে দেবো? আমরা কি ভাতটাও বাদ দিয়ে দেবো? আমি শুনেছি বাংলাদেশিরা খায়। মাছটা বাদ দিয়ে দেবো, বাংলাদেশিরা খায়। হ্যাঁ, এই তো শীতকাল আসছে, পিঠেপুলি বাদ দিয়ে দেবো? বাংলাদেশে শুনেছি খুব পিঠেপুলি হয়। বাংলা ভাষাও তো সেখানে বাংলাদেশি। হ্যাঁ, সেটা আমাদের তাহলে আমাদের ওই আতা হয়, যাতা হয়, খাতা হয়, এগুলোই করা উচিত। সেগুলো কি করা উচিত? কারণ 1-কে 1 বলবো, 2-কে 2 বলবো, 10-কে 10 বলবো, তখন তো পাকিস্তানিদের মতো শোনাচ্ছে। তাহলে যাবো কোথায় আমরা? কি করব আমরা? আমরা বোধহয় সকলে তাহলে গুজরাটি শিখে নিই, আর সকলে আমরা ধোকলা খাই, ঠিক আছে। তাহলে তাহলে কি আমরা বাঁচতে পারবো? তাহলে আমাদের বাঁচতে দেবে? আমার প্রশ্ন। কিন্তু এই যে যে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী, তারা আসামে যখন বাংলা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রদ্রোহিতার তকমা দিচ্ছে, আবার সেই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে, SIR করছে, একাধিক বিষয় তারা বলছে যে বাংলা দখল করবে। সেই বাংলা তাহলে তারা কেন দখল করতে চাইছে? ব্রিটিশরা কেন বাংলা দখল করতে চেয়েছিল? ভালোবেসে ব্রিটিশ বাংলা দখল করতে পেরেছিল, ঠিক আছে, স্থানীয় কিছু বিশ্বাসঘাতক জাতিদ্রোহীদের সাহায্যে। তো পশ্চিমবঙ্গেও কিছু আছে জাতিদ্রোহী, বিশ্বাসঘাতক, মির্জাফর, বিভীষণ, ঠিক আছে, রাজাকার টাইপের, তাদের মাধ্যমে চেষ্টা করছে তারা। আমাদের কাছে তারা নেতা হিসেবে প্রতিভাত হয়, আসলে তারা সেলসম্যান টাইপের, ঠিক আছে, লোকাল এজেন্ট, সেলসম্যান। ওই যে শুভেন্দু অধিকারী, এই যে ধরো এখন যেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা যেরকম রয়েছে, তো সেই ক্যামেরা অ্যাঙ্গেলে মনে হয় যে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছিল, মনে হয় যে একই ক্যামেরা অ্যাঙ্গেলে ববি হাকিমকে দেখা গেছিলো টাকা নিতে, ঠিক আছে। তো এরা হচ্ছে সব নেতা। কথাটার মধ্যেই কি ভয়ঙ্কর কথা, বাংলা দখল করা, ঠিক আছে। এরকম কোনো বাংলা কোনো মানে কি বলবো, এ তো আকবর, ঠিক আছে, সে বাংলা দখল করার চেষ্টা করেছিল এবং অনেক বাঙালির ক্ষতি করেছিল, ঠিক আছে। তখন কিন্তু বাঙালি 12 ভূঁইয়া তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল। বাংলা দখল, শোনো একটা কথা, রবীন্দ্রনাথকে ঘৃণা করে যারা, ঠিক আছে, বাঙালি জাতিকে ঘৃণা করে যারা, তারা বাংলা দখল করতে
করতে আসছে, বারবার চেষ্টা করেছে, আসবে, বারবার যুদ্ধ হবে, বারবার বাঙালি জিতবে। এবং সেটা তৃণমূল, সিপিএম, কংগ্রেস এইসব করে নয়, কারণ বাঙালি জাতিকে বাঁচতে হবে। সেই কারণে আজকে হয়তো সেই ক্ষমতার সীন জায়গাটায় সিপিএম আছে, সরি তৃণমূল আছে, তাই মনে হয় যেন তৃণমূল বাংলাকে বাঁচাচ্ছে। একটা সময় এই হিন্দি সাম্রাজ্যবাদীরা, বিজেপি দল তখন ছিল না, তখন কংগ্রেসের ঘাড়ে ভর করেছিল সেই বিক্রম বেতালের মতো করে। তখন সিপিএম বাংলাকে বাঁচিয়েছে মনে হতো, কিন্তু আসলে বাঙালি বারবার এই সিপিএম বা তৃণমূল এই ধরনের ঢাল ব্যবহার করে নিজেকে বাঁচিয়েছে। আসলে ঘটনাটা এই, এবং আশা করি আগামী দিনে আর ঢাল লাগবে না বাংলাকে বাঁচাতে, কারণ বাংলা পক্ষ তৈরি হচ্ছে। এবার কিন্তু বাঙালি আর ঢাল ব্যবহার করবে না, আত্মরক্ষায় তলোয়ার ব্যবহার করবে শত্রুর বিরুদ্ধে। একদিকে বিজেপি বারবার বলছে যে বাঙালিকে বাঁচাতে হবে, তাই বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে হবে, মানুষকে এত বোঝাচ্ছে, এত কিছু করছে। অন্যদিকে সেই বাঙালিদের যারা অ্যাকচুয়াল মানে আসলে যারা নেতা, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকেই তারা রাষ্ট্রদ্রোহিতার তকমা দিয়ে দিচ্ছে। এরকম দ্বিচারিতা তারা ঘেন্না এই কদিন আগে তো এসছিল, রবীন্দ্রনাথ সেজে এসছিল, 21 সালে ভোটে রবীন্দ্রনাথ সেজে এসছিল, ঠিক আছে। এবার দেখলাম দাড়িটা ছোট, হয়তো রামকৃষ্ণ শাস্ত্রে চলেছে কিছু একটা সামথিং, আমি জানি না। এবং আমার মনে পড়ে যখন বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল এরা, যখন এই অমিত শাহ মিছিল থেকে, তখন বলেছিল যে ওটা তো প্লাস্টার অফ প্যারিসের ছিল, আমি অষ্টধাতুর বানিয়ে দেবো। মানে এদের কাছে হচ্ছে মানে পুরো ব্যাপারটাই এই বাংলাকে যখন তুমি একটা এই যে মানে বণিক সওদাগর যেরকম, যে কত দাম এটার, ঠিক আছে। বাঙালির কাছে বিদ্যাসাগরের দাম, বাঙালির কাছে রবীন্দ্রনাথের দাম, বাঙালির কাছে নজরুলের দাম, এটা তো গুজরাটি, মারোয়ারি আর হিন্দুস্তানি এদের তো বোঝাতে পারবে না, বোঝানোর সম্ভাবনা। তাই বিজেপি এটা বোঝে না। আর এই বিজেপি যারা স্থানীয়, যারা বাঙালি, যারা বিজেপি দলে নাম লেখানো আছে, এরা যে চাকর বাকর শ্রেণীর বিজেপি দলে, সেটা আরও প্রতিভাত হয়, কারণ এরা কিছুটা হলেও বোঝে যে এতে চাপ হচ্ছে, ঠিক আছে। কিন্তু চাকরের থেকে তো আর মালিক ফিডব্যাক নেয় না, ফলে এরা মানে কেউ হয়তো দাবড়ে দিল, কি তুই তো আদার ব্যাপারই, তোর এত জেনে কী হবে, তোকে মাইনে দিচ্ছে, তুই তোর কাজ কর, যে সাপ্লাই আসছে সেই সাঁটা বা যা যা করার ওদের করা। কিন্তু কথাটা হচ্ছে, এর আগে কিন্তু যখন সিপিএম ভার্সেস তৃণমূল এই যে ফাইটটা হয়েছে না, একদম সচেতনভাবে বাংলা ও বাঙালিকে ধ্বংস করতে চায় এরকম কোনো শক্তি কোনো দিকেই ছিল না। এবং এই যে এখন বিজেপি টাইপের একখানা চরম বাঙালিকে ঘেন্না করা এরকম কিছু গ্রুপ সামনে লোকাল কিছু বাঙালিকে রিক্রুট করেছে, যারা হীনমন্যতায় ভোগে বা লোভী বা সব মিলিয়ে যেরকম তালগোল, বা অ্যান্টি তৃণমূল, যে কারণে মানে একটু দিক বিদিক শূন্য হয়ে গেছে। অ্যান্টি তৃণমূল হওয়া তো কোনো দোষের নয়, ঠিক আছে, কিন্তু তার ফলে একদম দিক বিদিক শূন্য হয়ে গেছে। সব মিলিয়ে এমন একখানা ফর্মুলা হয়েছে যেটা বাঙালির জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু বারবার বাংলার যে চিরাচরিত যে রাজনীতি, যে অন্তত রবীন্দ্রনাথকে নিয়ে কোনো বিতর্ক হবে না, বিদ্যাসাগরকে নিয়ে কোনো বিতর্ক হবে না, কে রবীন্দ্রনাথকে রাষ্ট্রদ্রোহী বলবে বিজেপি, আর বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেবে বিজেপি, এটা না হয়ে বিদ্যাসাগরের মূর্তি কে কতটা ঊর্ধ্বে তুলে ধরবে তার প্রতিযোগিতা, যে রাজনীতি, বাংলা পক্ষ তো সেই রাজনীতি চায়। এবং তার জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল ভার্সেস বাম এই রাজনীতিটা ফেরত আসা খুব গুরুত্বপূর্ণ, এবং বাঙালি কেন্দ্রিক রাজনীতি হওয়া গুরুত্বপূর্ণ। আমি খুব বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি মানে অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ সিপিএমকে। তারা এই আমার সোনার বাংলা বিষয়টা একবার মানে বলেছেন যে তারাও পাবলিক প্রোটেস্ট করবেন 4 তারিখে। করছো, এসএফআই তরফ থেকে প্রোটেস্ট হয়েছে এর আগে শুক্রবার, খুবই ভালো, ঠিক আছে। 4 তারিখ আমি দেখলাম সিপিএম এর তরফ থেকে প্রোটেস্ট ডাকা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা শুধু আসামের নয়, তৃণমূল এবং সিপিএম এই দুই দলকেই বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বহিরাগতদের দ্বারা। প্রতিটি শহরাঞ্চল, শিল্পাঞ্চলে পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, হকারি স্পট, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, জনবিন্যাস,
ঠিক আছে, জনপ্রতিনিধিত্ব সব বহিরাগতদের হাতে চলে যাচ্ছে। তাদের ভাষা বাংলা না, তারা বাঙালিকে ঘেন্না করে। যদি সিপিএম বা তৃণমূল যদি এই জিনিসটা অ্যাড্রেস না করে, তাহলে বাঙালি কি কোথায় যাবে? তারা সব দড়ি মাছ না চুই পানি করবে, না আমরা এইসবে বিশ্বাস করি না, আমরা সকলকে সমানভাবে দেখি, আমরা এই বুঝি, আমরা তাই বুঝি, এসব গালভরা কথা বলার জন্য কিন্তু বাঙালি অপেক্ষা করে নেই। বাঙালি সেই বিকল্পটি চাইছে। এবং বারংবার যেভাবে বাঙালিদেরকে এভাবে ছোট করা হচ্ছে, কোথাও যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে তাদেরকে সেখানে পরিযায়ী হেনস্থা শ্রমিকদের হচ্ছে। ছোট করা হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে না, কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। একদম। পিটিয়ে মারাকে হেনস্থা বলে? কয়েকজনকে লুটপাট করা হয়েছে, কয়েকজনকে বিবস্ত্র করে মারা হয়েছে, কয়েকজনকে ধরে পেলোডারে করে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। তারপরে কলকাতা হাইকোর্টের অর্ডারে তাকে বাংলাদেশ থেকে বিএসএফ ফেরত আনতে বাধ্য হয়েছে, কারণ তার একখানা ভারতীয় নাগরিককে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এগুলোকে হেনস্থা বলে না, এগুলো একখানা জাতিকে টার্গেটিং করে এথনিক ক্লেন্সিং বলে, গণহত্যার দিকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া বলে। আজকে যদি আমরা, যেটা বিশ্বে জানা আছে, যেটাকে বলে 10 স্টেজেস অফ জেনোসাইড, ঠিক আছে, গণহত্যা জিনিসটা এই ঠাটা ঠাটা করে মেরে দেওয়া, যেটা আমরা সাধারণত দেখি ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্প ইত্যাদি, এগুলো তো একদিনে তো এই স্তরটা হয়নি। কয়েক দশক ধরে মানে বয়ান, একটা একটা গোষ্ঠীকে টার্গেট করা, এই জিনিসটা কয়েক দশক ধরে বানানো হয়েছিল, ঠিক আছে। তো সেই ধাপগুলোকে, যেগুলোকে বলা হয় যে স্টেজেস অফ জেনোসাইড বা গণহত্যার দিকে অগ্রসর একটা জাতিকে তুমি ঠেলে দিচ্ছ, তার ধাপ, তুমি যদি এই জিনিসটা পড়ো, আজকেই আপনারা যারা দেখছেন, আপনারা গুগল করে নিতে পারেন 10 স্টেজেস অফ জেনোসাইড, ঠিক আছে। এটা নেটো পর্যন্ত এই স্কেলটাকে ব্যবহার করে, যে কোনো একখানা রাষ্ট্রে সে ইন্টারভিন করবে কিনা এই জিনিসটা মাথায় রাখার জন্য। তবে বাঙালি জাতি কয়েকটা ধাপ অলরেডি পেরিয়ে গেছে, খুব খারাপ জায়গায় রয়েছে আমরা। কিন্তু বাঙালি জাতি এই মুহূর্তে ভারতবর্ষে গণহত্যার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এটা এই সময় মানে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু নিমেষে আমাদের বাঁচাবেন না, আমাদের রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে এবং তার মাধ্যমে নিজেদের বাঁচাতে হবে। এবং বিজেপি যে চেষ্টাটা বারংবার করছে বাঙালির মধ্যে হিন্দু মুসলিমের ভেদাভেদ, প্রত্যেকেই তো বাঙালি, তাহলে এই ভেদাভেদ কেন সহ্য করবে? দেখুন, রাষ্ট্রিক ভেদাভেদ অবশ্যই রয়েছে। বাংলাদেশের যারা বাঙালি রয়েছে আর আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতের যারা বাঙালি রয়েছে, রাষ্ট্রিক পরিচয় আলাদা। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিজেপি প্রথম কথা কোনো ভেদাভেদ করে না, এটা ভুল ধারণা যে বা তারা কোনো বাঙালিদের মধ্যে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করে। ভেদাভেদ করলে মানে তুমি যদি বলছো তারা অ্যান্টি কিছু একখানা। আজকে বিজেপি যে নীতিগুলি নিয়েছে, যে ধরো এনআরসির মাধ্যমে 12 লাখ হিন্দু বাঙালি নাগরিকত্ব থেকে বাদ পড়েছে, আর 5 লাখ মুসলমান বাঙালি নাগরিকত্ব থেকে বাদ পড়েছে। তারপর ধরো তুমি যে ডিটেনশন ক্যাম্প, সেখানে মোটামুটি এই 2:1 রেশিওতেই হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালি গেছে, ঠিক আছে, পাঠানো হয়েছে বিজেপি শাসনে। অথবা তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিজেপি যে এসআইআর করার চেষ্টা করছে, মূলত অন্তত ফার্স্ট কাটে অন্তত বেসিক্যালি পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি তারা এফেক্টেড হবে, ঠিক আছে। তারপরে তোমার ধরো বাঙালির যে যত জীবনচর্যা, মাছ খাওয়া থেকে শুরু করে সব কিছু, এমনকি হিন্দু বাঙালির যে কদিন আগে বিভিন্ন জায়গায় যেখানে হিন্দু বাঙালি কিছু কিছু রয়েছেন, দিল্লিতে ইত্যাদি, সেখানে মা কালীর পুজোতে পর্যন্ত অ্যাটাক করেছে তারা, ঠিক আছে, এই জিনিসগুলি করেছে। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝে নিতে পারি যে তারা হিন্দু বাঙালির সঙ্গে বিজেপির আসলে কোনো সম্পর্ক নেই, মুসলমান বাঙালির সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে দাঁড়ালোটা কি? আসলে তারা বাঙালি বিদ্বেষী। এবার বাঙালি বিদ্বেষী যদি হয়, সেটা তো বললে তো বাংলায় অন্তত ঢোকা একটা শক্ত হবে। তাই তাদেরকে দেখাতে হয় যে তারা হিন্দুদের পক্ষে, কিন্তু এই হিন্দু যে বিষয়টা বলতে তারা যে হিন্দু বলে, সেই হিন্দুটা হচ্ছে যে হিন্দু ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট এইখানকার হিন্দু, ঠিক আছে। আর তারা আমাদের ভারতীয় মনে করে না, তারা আমাদের হিন্দু মনে করে না যদি হিন্দু বাঙালিকে বলো। আর তারা এমনিতেও মানে যারা ওই এলাকার মুসলমান, মানে বাংলার বলছি না, ওইসব এলাকার মুসলমান, তাদেরকে আমাদের থেকে অনেক উঁচু শ্রেণীর নাগরিক মনে করে। এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যখন তুমি দেখো কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা উর্দুর যত বাজেট দেয়, মোটামুটি 5 বছরে তারা বাজেট ডবল করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার উর্দুর বাজেট ডবল করে দিয়েছে।
বাংলা ভাষার জন্য কেন্দ্র সরকারের বাজেট হচ্ছে 0, এক্স্যাক্টলি 0, ঠিক আছে। এবং সেই কারণে মাঝে মাঝে কষ্ট হয় যে দাড়িভিটে এবিভিপি করতো রাজেশ তাপস, যারা উর্দু ভাষার বিরুদ্ধে লড়ে, বাংলা ভাষার জন্য লড়ে যে প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছিল, যারা, সে কি জানতো যে তারা যে সংগঠন করে তারা এই বাঙালি ছেলেদের, তার মতো বাঙালি ছেলেদের কতটা বোকা বানিয়ে উর্দুর বাজেট ডবল করছে? সেরকম একখানা দলের জন্য, আদর্শের জন্য সে বেচারি প্রাণ দিল, ঠিক আছে। মানে বাঙালিকে কিন্তু স্পষ্টত বুঝতে হবে যে দলের ওপর জাতি, এবং ব্রিটিশ হোক, মোগল হোক, হিন্দি সাম্রাজ্যবাদীরা হোক, ঠিক আছে, উর্দু সাম্রাজ্যবাদীরা হোক, এ সব বাইরের বিষয়। আমরা যেন খাল কেটে কুমির না ডাকি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাটি কিন্তু বাঙালির থাকতে হবে। এই যে আজকে এতটা সাহস পেয়েছে রবীন্দ্রনাথ অবধি হাত বাড়ানোর, সেটাকে রাষ্ট্রদ্রোহ বলা, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথকে বজায় রাখতে, মাথায় তুলে রাখতে যত দূর, যত কঠিন, যত দুর্বার দ্রোহ বাঙালির পক্ষে করা সম্ভব ভারতে, তাই করতে হবে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আসলে ভারতে বাঙালি জাতির অনেক কিছুর ঢাল, অনেক কিছুর পুঁজি। এই ঢালগুলো ধ্বংস হয়ে গেলে আমরা, ওই বললাম না, ওই গণহত্যা তো সবসময় হত্যা করে হয় না, একটা জাতিকে পায়ের তলায় পিষে দিলেও, তার সম্পূর্ণভাবে অস্তিত্বহীন করে দিলেও, তাকে, যেটাকে বলে, যাকে যা ইচ্ছে করা যায়, সেই মানে কি, যে মন্দিরের ঘন্টার মতো করে দিলে, সেই সেই অবস্থাটা বাঙালির যাতে না হয়, তার জন্য এখনই রুখে দাঁড়ানো দরকার। এবং তার পথ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই সিপিএম, তৃণমূল, এরা, ঠিক আছে, এরা যদি এইসব করে বেড়ায় এবং দলের ধান্দাগুলোকে সামনে রাখে, তাহলে যেটা বারবার হয়েছে বাংলার ইতিহাসে তাই হবে। বা নিজের পাড়ায় যেরকম হচ্ছে, দুই ভাইয়ের লড়াই, একটা ঢান্ডানিয়া, বান্ডানিয়া, গান্ডানিয়া, সে এসে একটা ভাইকে একটু টাকা দিয়ে পৈতৃক সম্পত্তিটা পুরোটা কবজা করে নিল, ঠিক আছে। তাই সেইটা যেন না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ।